নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে আজকে দেখলে দেখা যাবে, দেখুন মার্কেট এখনও পর্যন্ত 0.33% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে, কিন্তু মার্কেটের ওপর একটা প্রেশার এসছে। তো প্রেশারটা কোথা থেকে এসছে, বা বলতে পারেন যে যেখানে ওয়ার্ল্ড মার্কেট বা ইউরোপের মার্কেট, দেখুন ইউরোপের মার্কেট অর্থাৎ জার্মানির মার্কেট ড্যাক চলছে কত, 0.25% পজিটিভ। ইউকের মার্কেট 0.24%। ফ্রান্সের মার্কেটকেও দেখলে দেখা যাবে সেটাও পজিটিভ, এবং আদার্স ইউরোপের মার্কেটকে দেখলেও দেখা যাবে সেগুলো কিন্তু পজিটিভ ট্রেড করছে অল্প হলেও। আমরা যদি রাশিয়ার মার্কেটকে দেখলে দেখা যাবে সেগুলোও কিন্তু পজিটিভ। ইসরায়েলের মার্কেট সেটাও পজিটিভ, তার পাশাপাশি নিকি অর্থাৎ জাপানের মার্কেট বলুন, অস্ট্রেলিয়ার মার্কেট বলুন বা চাইনার মার্কেট বলুন, সেগুলো সবকটা কিন্তু পজিটিভ চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মার্কেট অর্থাৎ নিফটি কেন নেগেটিভ চলছে? নিফটির নেগেটিভ পারফরমেন্স দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে মেন কারণ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। যেখানে আদার্স ব্যাঙ্কগুলো অর্থাৎ অ্যাক্সিস ব্যাঙ্ক বলুন বা কোটাক বলুন, আজকের দিনে কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে দেখলে দেখা যাবে দেখুন 2% মতন নেগেটিভ। বলতে পারেন যে নিফটির একটা বড় স্তম্ভ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। নিচে আসার পিছনে কারণ, কারণ দেখুন নাম্বার ওয়ান ব্যাঙ্ক, এক্সপেকটেশন অনেক হাই থাকে, তো এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি রেজাল্টে, যার জন্যে কিন্তু এই ব্যাঙ্কটা কালকেও 5% মতন পড়েছিল, আজকে 2% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। নিফটির আরেকটা বড় স্তম্ভ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো এই দুটো কোম্পানির নিচে নামলে কিন্তু নিফটি অটোমেটিক্যালি নিচে নামবে, কারণ এই দুটো কোম্পানির অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 23 থেকে 24% ওয়েটেজ রয়েছে এই দুটো কোম্পানি মিলিয়ে নিফটির মধ্যে ওয়েটেজ রাখে। দেখুন রিলায়েন্সকে দেখলে দেখা যাবে কত 1.35% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো রিলায়েন্স কেন নিচে নামলো? রিলায়েন্স তো মোটামুটি রেজাল্ট ঠিকঠাকই করেছিল, এবং তার জন্যই গতকালকে আমরা দেখেছিলাম, গতকালকে আমরা দেখেছিলাম যে কি, যে রিলায়েন্স কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো আজকে কেন পড়লো? তো এই ক্ষেত্রেও বলবো যে প্রফিট বুকিং হচ্ছে, আর রেজাল্ট এক্সপেকটেশনের থেকে ভালো হয়েছে, কিন্তু ওভারঅল রেজাল্ট দেখলে দেখা যাবে অতটা কিন্তু ব্যাপক সুপারহিট রেজাল্ট হয়নি। দেখুন দেখলে দেখা যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রির 1 বছর আগে অর্থাৎ 2025 জুনের কোয়ার্টারে প্রফিট কত করেছে? 30,783 কারোর। সেই প্রফিট এবার কত হয়েছে? 23,000। কোথায় 30,000, কোথায় 23,000? প্রফিট কিন্তু ইয়ারলি অনেকটা পড়েছিল, কোয়ার্টারলি বেড়েছে, ঠিক আছে। তো রেজাল্ট ভালো কোথা থেকে বলছি, ভালো হয়েছে কোথা থেকে বলছি, যে এক্সপেকটেশন যা ছিল সেখান থেকে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু ওভারঅল পারফরমেন্স দেখলে দেখা যাবে ইয়ারলি অনেকটা ফল হয়েছে কোম্পানির প্রফিটে। তো এটাই কারণ বলতে পারেন রিলায়েন্সও নিচে আসার পিছনে আজকের দিনে। ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তো ডোনাল্ড ট্রাম্প জবের থেকে ইলেক্টেড হয়ে এসছে ইউএসের প্রেসিডেন্ট হিসেবে, সেকেন্ড ট্রাম্প জবের থেকে শুরু করেছে, তখন থেকে কিন্তু একের পর এক বলতে পারেন উল্টোপাল্টা পদক্ষেপ বা পাগলপন্থী পদক্ষেপ নিয়েছেন। চায়নার ওপর, ইন্ডিয়ার ওপর, সারা ওয়ার্ল্ডের ওপর ট্যারিফ, গ্রিনল্যান্ড দখল করবে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবে, ইরানের সাথে যুদ্ধ করছে। তো এই পদক্ষেপের জন্য কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিতে ব্যাপক একটা বলতে পারেন গণ্ডগোল সৃষ্টি হচ্ছে, যার ফলস্বরূপ আমাদের ইন্ডিয়ান মার্কেট নিচে পড়ছে, বা বলতে পারেন যে লাস্ট 2 বছর তেমন কোনো রিটার্নই দেয়নি বা নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ পাগলামি, সেটা কিছুটা বন্ধ হয়েছিল, বেশ কয়েকদিন আমরা দেখেছিলাম, কারণ ইরানের সাথে যুদ্ধ চলছে এবং যুদ্ধ নিয়েই ব্যস্ত ছিল। তো এখন কিন্তু পাগল ডোনাল্ড ট্রাম্প আবার পাগলামি শুরু করেছে। দেখুন দেখলে দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প অর্ডার নিউ 50% ট্যারিফ মেনি কানাডিয়ান গুডস, অর্থাৎ নতুন করে আবার 50% ট্যারিফ আরোপ করছে কানাডিয়ান গুডসের ওপর। তবে এই মাসেই অর্থাৎ জুলাই মাসে কিন্তু ইউএসের সাথে ইন্ডিয়ারও ট্যারিফ নিয়ে নিউজ আসতে পারে লাস্টের দিকে, অর্থাৎ আমরা শেষের দিকেই চলে এসেছি জুলাই মাসে, তো এর মধ্যে কিন্তু আসতে পারে। তো এই যে 50% ট্যারিফের আরোপ করেছে না কানাডিয়ান গুডসের ওপর, তো কানাডিয়ান গুডসের ওপর আরোপ করেছে, তারা কিন্তু অন্য দেশের ওপরেও করতে পারে। তবে শোনা যাচ্ছে কি এই যুদ্ধ বা ট্যারিফ আরোপ করে কিন্তু ইউএস প্রেসিডেন্ট নিজের, শোনা যাচ্ছে কিন্তু স্যার, যে নিজের বা নিজের পরিচিতি লেভেলের বন্ধু বান্ধবের
আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে। তো এখন দেখার বিষয় যে ইন্ডিয়ার সাথে ট্যারিফ নিয়ে আলোচনা কতদূর এগোয়। আজ 21 তারিখ। তো 21 তারিখে এসবিআই মিউচুয়াল ফান্ডের আইপিও লিস্ট হওয়ার কথা ছিল এবং আইপিও কিন্তু লিস্ট হয়ে গেছে। 6 থেকে 7% বলতে পারেন প্রিমিয়ামে, যেখানে গ্রে মার্কেট প্রিমিয়াম কীরকম শো করছিল 15 থেকে 16%, সেখানে মাত্র 6 থেকে 7% প্রিমিয়ামে লিস্ট হয়েছে। তো এএমসি বিজনেস করছে এবং নাম্বার ওয়ান কোম্পানি, এই কোম্পানিটা মার্কেটে লিস্ট হয়ে গেছে। এবার কিন্তু এই কোম্পানিটা আপনারা চাইলে ট্রেড করতে পারেন। গুগল করলে দেখতে পাবেন যে 3 মাস আগেও এই কোম্পানিটা অফ মার্কেটে 850-এ ট্রেড করছিল, অফ মার্কেটে। তো এই কোম্পানিটা এখন কিন্তু যথেষ্ট ভালো ভ্যালুয়েশনে রয়েছে। পেটিএম, দেখুন পেটিএম কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে পেটিএম 3% মতন নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছিল, যেখানে এই কোম্পানিটার কিন্তু রেজাল্ট গতকাল ডিক্লেয়ার হয়েছে এবং রেজাল্ট যথেষ্ট ভালো করেছিল। দেখুন দেখলে দেখাবে 1 বছর আগে 1918 কারোর মতন ইনকাম করেছিল, যেখানে আগের কোয়ার্টারে 2264, এই কোয়ার্টারে 2448। তো ইয়ারলি কোয়ার্টারলি ইনকাম বেড়েছে। তো খরচা দেখলে দেখাবে দেখুন 1846 1 বছর আগে, সেটা 32 আর এখন 2245। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে 1 বছর আগে 72 কারোর, আগের কোয়ার্টারে 132 কারোর, 203 কারোর। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি অপারেটিং প্রফিট কিন্তু ব্যাপক জাম্প করেছে। তো মেন প্রফিট দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট 123 কারোর ছিল, আগের কোয়ার্টারে 183, এই কোয়ার্টারে 220। তো নেট প্রফিট যেটা, সেটাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। তাহলে বলতে পারেন রেজাল্ট কিন্তু কোম্পানি ব্যাপক করেছে, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো যে 1 বছর আগে কোম্পানির ইপিএস 1.93, যেটা আগের কোয়ার্টারে 2.87, এই কোয়ার্টারে 3.44। তো ভালো রেজাল্ট করেছে। তো মার্কেট সেটাকে রিওয়ার্ড করা উচিত ছিল, কিন্তু নেগেটিভ পারফরমেন্স কেন দেখাচ্ছে আজকে? তো দেখলে দেখাবে দেখুন লাস্ট 1 মাসে এই কোম্পানিটা কিন্তু প্রায় এখনও পর্যন্ত 20% মতন প্রফিট দেখাচ্ছে, প্রায় 20% মতন। তো এই প্রফিট দেখানোর পিছনে কারণ কী ছিল? কারণ কোম্পানি ডিক্লেয়ার করেছিল যে এইবারের কোয়ার্টারের রেজাল্ট ডিক্লেয়ারের সাথে সাথে কোম্পানি বোনাস নিয়েও বিবেচনা করবে। তো গতকাল রেজাল্ট আউট হয়েছে এবং বোনাস নিয়ে কিন্তু সেরকম কোনো পদক্ষেপ নেয়নি কোম্পানি। তো এটাই কিন্তু মার্কেটের খারাপ লেগেছে এবং যার জন্যে মার্কেট আজকের দিনে পানিশড করেছে এই কোম্পানিটাকে। তো এই কারণেই দেখলে দেখা যাবে সিটি কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই রেকমেন্ডেশন দিচ্ছে। টার্গেট কত দিচ্ছে? 1560। তবে আবারও বলবো স্যার, যে কোনো ব্রোকিং হাউস বাই বলছে মানে চোখ বন্ধ করে বাই করবো, সেটা কিন্তু ভুল ডিসিশন হবে। আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে কিন্তু বাই করবেন। আল্ট্রাটেক সিমেন্ট সেক্টরের একটা হাতি বলতে পারেন, বা নাম্বার ওয়ান কোম্পানি। যে কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.59% এখনও পর্যন্ত একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে। তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট এবং তার পাশাপাশি ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। আমরা যদি কোম্পানিটা নেট প্রফিট দেখি, দেখুন 2221 কারোর 1 বছর আগে, আগের কোয়ার্টারে 3000, এই কোয়ার্টারে 2604। তো ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু কিছুটা পড়েছে। দেখুন কোয়ার্টারলি এই কোম্পানিগুলোর কম্প্যারিজন হয় না, কারণ দেখুন 1 বছর আগে জুন মাসে কত ছিল? 2221 কারোর। তো সেই 2221 কারোর আগের কোয়ার্টারে কী ছিল? 2427 কারোর। তো সেইখানেও কিন্তু কোয়ার্টারলি ডাউনফল হয়েছিল। তো এবারও কিন্তু কোয়ার্টারলি 3000 থেকে 2600-তে এসছে, ডাউনফল হয়েছে। মেন কম্প্যারিজন কিন্তু ইয়ারলি করতে হয় বলতে পারেন। যেভাবে ইন্ডিয়া তার ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করছে, তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বলতে পারেন মেরুদণ্ড কি? সিমেন্ট সেক্টর। তো দেখুন জেফ্রিস কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে। টার্গেট কি দিচ্ছে? 14,065। সিএলএসও কিন্তু মেনটেন রেখেছে আউট পারফরমেন্সের, 14,000 টার্গেট দিচ্ছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।